ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেকের স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। অনেক যোগ্য বঞ্চিত আমাদের প্রশ্ন করেন যে দাদা এটা কেন, ওটা কেন, এটা কেন হলো। তো সেই সমস্ত বিষয় নিয়ে আমরা একটি পর্ব সাজিয়েছি, যোগ্যদের বঞ্চিত যোগ্যদের প্রশ্নমালা বা বঞ্চিতদের প্রশ্নমালা পর্ব। মানে আজকে বেশ কিছু কোশ্চেন রাখা হচ্ছে। নাম্বার 1, 2009 ডিপিএসসি ভিত্তিক হাইকোর্টের অর্ডারে পিটিশনার ভিত্তিক প্রাথমিকের চাকরি কতটা যুক্তিযুক্ত, এটা নিয়ে আমরা আলোচনা করব। নাম্বার 2, 42,949 প্রাথমিক নিয়োগে নন ট্রেন্ডদের সুযোগ কতটা রয়েছে। নাম্বার 3, 5% বা কাট অফ মামলায় পিটিশনার ভিত্তিক রায় কেন। নাম্বার 4, 32,000 বা ওএমআর মামলা নিষ্পত্তি কবে হবে। তো এই 4টি প্রশ্ন নিয়ে বঞ্চিতদের প্রশ্নমালার পর্ব অনেক কিন্তু আমরা রয়েছি। তো গোটা বিষয় আপনারা দেখতে থাকুন। তো চলুন শুরু করা যাক। তো একটা বিষয় খুব ক্ষোভ বিক্ষোভ শুরু হচ্ছে যে শুধু পিটিশনার ভিত্তিক রায় কেন। এই যে 2009-এর অর্থাৎ ডিপিএসসি হাওড়া, ডিপিএসসি মালদা, ডিপিএসসি নর্থ চব্বিশ পরগনা এবং ডিপিএসসি সাউথ চব্বিশ পরগনা, এটা পেন্ডিং রয়েছে। তো বাকি 3টে জেলায় 9-এর ক্ষেত্রে জাস্টিস আহসান মান্তা স্যার হাইকোর্টে তিনি অর্ডার দিয়েছেন যে পিটিশনারদের চাকরি এখানে দিতে হবে, দেন তার সাথে একটা কাট অফ বেঁধে দিয়েছেন। তো এরকম একটা জায়গার থেকে যারা নন পিটিশনার বা যারা বাড়িতে বসে আছেন মামলা করেনি, তাদের একটা বিষয়ে তারা খুব উদ্গ্রীব যে কেন এরকম একটা ইনজাস্টিস হলো, কেন প্যানেল নিয়ে ঘাটা হলো না, বা প্যানেল নিয়ে কেন একটা কাটাছেড়া না করে যেগুলো দুর্নীতি হচ্ছে সেগুলো প্রমাণ না করে শুধুমাত্র পিটিশনারদের চাকরি কেন দিল। তো এই ব্যাপারটার উৎপত্তি কোথা থেকে সেটা যদি আমরা একটু নাড়াচাড়া করি, তাহলে কিন্তু এই হাইকোর্টের বর্তমান পরিস্থিতি 2024-এর অর্ডারগুলো কিন্তু পরিষ্কার হয়ে যাবে যে কেন এটা করলেন রাজশেখর মান্তা স্যার। প্রথমে আসলে এই মামলাগুলোর ক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ ইনিশিয়াল একটা জায়গা, সেটা হচ্ছে কাট অফ ডেট ফিক্সড করা। অর্থাৎ অমুক তারিখে যদি তার আগে পর্যন্ত অমুক তারিখের ডেট ফিক্সড গেল, তার আগে পর্যন্ত যারা মামলা করেছেন তারাই শুধুমাত্র বেনিফিটেড হবেন। ওই কাট অফ ডেটের পরে কেউ যদি পিটিশন দাখিল করেন তো সেক্ষেত্রে তারা কিন্তু বেনিফিটেড হবেন না। তো এটা সুপ্রিম কোর্টের একটা জাজমেন্ট রয়েছে, যেটা 2019-এ এসেছিলো। সেই জাজমেন্টের উপর ভিত্তি করেই কিন্তু কোথাও গিয়ে হাইকোর্ট কিন্তু এদিকে এগিয়েছে। সেটা একটু দেখে নিই কী রয়েছে। This would included such of the parties who are the original petitioner or interventionist in their individual's name, so long as the petition or the application for the intervention have been filed on or behalf before 31 December 2010. We make it clear that this relief will be available only such person অ্যান্ড নো আদার্স। অর্থাৎ সুপ্রিম কোর্ট নির্দিষ্ট করে দিল কোন মামলার ক্ষেত্রে না, একটি 2006 সালের একটি রিক্রুটমেন্ট প্রসেস আপনাদের দেখাবো, এটাও প্রাথমিক নিয়োগের একটি ডিপিএসসির মামলা, যেখানে গিয়ে সুপ্রিম কোর্ট কিন্তু ফার্স্ট টাইম এই কথাটা বললো, একটি কাট অফ ডেট কিন্তু ফিক্স করে দিল 31 ডিসেম্বর 2010। অর্থাৎ 2006 সালের একটি মামলা প্রাথমিক নিয়োগে, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মামলা, তো সেক্ষেত্রে ডিপিএসসির একটি মামলা। তো সেই মামলাতে 31 ডিসেম্বর 2010-এ কিন্তু ফিক্স করে দিল এবং এক্ষেত্রে পরিষ্কার করে দিল এই শুধুমাত্র রিলিফ বা শুধুমাত্র এই যে অর্ডারটা হবে শুধুমাত্র পিটিশনের ভিত্তিক হবে, কিন্তু আর বাকিদের ক্ষেত্রে হবে না। তো সুপ্রিম কোর্টের রাস্তায় হেঁটে সেই দেখানো পথেই কিন্তু মহামান্য হাইকোর্ট বা জাস্টিস আহসান মান্তা স্যার কিন্তু হেঁটেছেন। তো এটা নতুন কোনো বিষয় নয়, এই ব্যাপারটা সামনে এসে 2019 সালে তার বেসিসেই কিন্তু পিটিশনের ভিত্তিক রায়, এই ব্যাপারটা অলরেডি আছে আগে থেকে, সেটাই কিন্তু কমপ্লাই করেছে হাইকোর্ট। এই ক্ষেত্রে বাইরে থেকে অনেকে বলছে আমি পিটিশনার হতে পারলাম না, এটা সেটা অনেক কিছু বলছে, বাট আদতে সুপ্রিম কোর্টের দেখানো পথেই কিন্তু কলকাতা হাইকোর্ট হেঁটেছে। তো এই ক্ষেত্রে বাইরে থেকে চিৎকারি করা হবে, আদতে কাজের কাজ কিছু হবে না। তো পিটিশনের ভিত্তিক রায় কিন্তু এই ক্ষেত্রে হলো, দেন তার সাথে কাট অফ ডেটও কিন্তু ফিক্সড হয়ে গেল। দেন আরেকটা বিষয় বলে দিই, এই যারা মামলা করেছেন বা রিসেন্টলি এই কথাগুলো অনেকবার আমাদের হাইকোর্টও বিষয়ক প্রসঙ্গগুলো এসছে যে সুপার নিউমারি পোস্ট, অর্থাৎ এই সমস্ত পিটিশনার তারা যদি যোগ্য বঞ্চিত প্রমাণিত হন বা যদি হয়ে থাকেন, তো সেক্ষেত্রে তাদের পক্ষে কেমন রায় আসতে পারে তার একটা অবয়ব কিন্তু এই মামলায় ফুটে উঠেছে, সেটা আপনাদের দেখাবো। দেখুন নাম্বার 4-এ কী বলছে, দ্য এন্টায়ার এক্সারসাইজ শ্যাল বি কমপ্লিটেড অ্যান্ড লেটার্স অফ দ্য অ্যাপয়েন্টমেন্ট বি ইস্যুড উইদিন এ ম্যাক্সিমাম পিরিয়ড অফ 3 months ফর্ম টুডে, অর্থাৎ 3 মাসের মধ্যে। এই সমস্ত এই মামলার যে পিটিশনার যে মর্মে মামলাটা দায়ের হচ্ছে সে বিষয়ে আমি ভিতরে ঢুকছি না। তো সেক্ষেত্রে 3 মাসের মধ্যে এদের কিন্তু নিয়োগ দেওয়ার কথা বলা হয়েছে, মানে অ্যাপয়েন্টমেন্ট হাতে ধরানোর কথা বলা হয়েছে। অর্ডার অ্যাকর্ডিংলি হয়ে গেল। দেন উই ক্লারিফাই দ্যাট ইফ নেসেসারি সুপার নিউমারি পোস্ট বি ক্রিয়েটেড, উই ক্লারিফাই করছে এটা, দ্যাট যদি প্রয়োজন মনে হয় সেক্ষেত্রে সুপার নিউমারি পোস্ট ক্রিয়েট করতে হবে অ্যান্ড অ্যাডজাস্ট এগেনস্ট দ্য ফিউচার ভ্যাকেন্সি বাই দ্য রেসপন্ডেন্ট। অর্থাৎ প্রয়োজনে তাদেরকে
সুপার নিউমারি পোস্ট ক্রিয়েট করতে হবে, সেক্ষেত্রে দিতে পারে, অথবা ফিউচার যে ভ্যাকেন্সি অ্যাভেলেবেল পাওয়া যাবে সেই ভ্যাকেন্সিতে কিন্তু তাদের পিটিশনারদের নিয়োগ দিতে হবে, বলছে কি সুপ্রিম কোর্ট বলছে। তো এটা কিন্তু অন্য কারো দেখানো রাস্তা নয়। যোগ্য বঞ্চিত প্রমাণ করতে পারলে যদি ওই নিয়োগে হাত না দেওয়া হয়, সেটা আমরা পরের এপিসোডে মানে পরের স্লাইডে দেখাবো যে ওই নিয়োগে হাত না দিয়ে কী হতে পারে, তো সেটা একটা বিষয়। কিন্তু তারা যদি মামলা জিতে যান বা তাদের গ্রাউন্ড যদি স্ট্রং হয়, তাহলে সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট বলছে হয় সুপার নিউমারি পোস্ট ক্রিয়েট করে দিয়ে দাও, অথবা ফিউচার ভ্যাকেন্সি থেকে তাকে অ্যাডজাস্ট করো। তো এটা কিন্তু করে দিয়েছেন মহামান্য সুপ্রিম কোর্ট। সেই রাস্তায় কিন্তু আমাদের হাইকোর্টে কিন্তু হাঁটছে বর্তমানে। দেন এই মামলায় আরেকটা কথা বলে দিই, অনেকে পুরো ঘাটানো ব্যাপারটা বলে, তো এই মামলায় দেখুন আরেকটা জিনিস, প্যানেলে হাত না দিয়ে নিয়োগ কিন্তু বঞ্চিতদের কিন্তু হতে পারে। সেটা কীভাবে, যদি প্রিয়াঙ্কা নস্কর ম্যাটার যদি না আসতো, যদি এই মামলাটা না আসতো, এই স্যাটাসাইড এই প্রসঙ্গটা না আসতো, এই রাজনীতি না জড়াতো, তাহলে 42,949 শিক্ষক নিয়োগে একটা বড় অংশে কিন্তু নিয়োগ পেতে পারতো এই সমস্ত যোগ্যতা বঞ্চিত প্রমাণ করে। সেক্ষেত্রে কী হতে পারতো, সেক্ষেত্রে কিন্তু দেখুন কী লেখা আছে অর্ডারে, দ্য অ্যাপোর্শন এক্সারসাইজ উইল হাউএভার নট ডিস্টার্ব দ্য পার্সন ইন এনি ম্যানার হু হ্যাভ অলরেডি বিন অ্যাপয়েন্টেড। অর্থাৎ সেই সমস্ত যোগ্য বঞ্চিতদের নিয়োগ হবে তখনই, মানে তখন তারা হয়ে যেতে পারতো, কিন্তু সেক্ষেত্রে প্যানেলটাকে কিন্তু আর হাত দিল না, অর্থাৎ এখানে কিন্তু কাউকে ডিস্টার্ব করলো না, যারা যে সমস্ত প্রার্থীরা অলরেডি অ্যাপয়েন্টেড হয়ে গেছে, তো তাদের কিন্তু হাত না দিয়ে এই যোগ্যতাদের কিন্তু 3 মাসের মধ্যে অর্ডার এই মামলা নিরিখে সুপ্রিম কোর্ট কিন্তু দিয়েছিল। এই একটা জায়গা থেকে সুপ্রিম কোর্টের পথে কিন্তু মহামান্য কলকাতা হাইকোর্ট বা জাস্টিস রাজশেখর মান্তা স্যার হাঁটছেন। তার ঘরেই কিন্তু রয়েছে প্রাথমিকের নিয়োগ সংক্রান্ত মামলা, গ্রুপ 2 মামলা। তো তিনি কিন্তু সুপ্রিম কোর্টের দেখানো রাস্তায় হাঁটছেন, নিজের কোনো আলাদা রাস্তা নয়। তো এটা নিয়ে যারা কালিমালিপ্ত করার চেষ্টা করছেন তাদের বিষয়টা ক্লিয়ার করে বুঝিয়ে দিলাম যে তিনি চাইছেন যে হঠাৎ যা কিছু হয়ে গেছে পাস্ট ইজ পাস্ট, কবে কী দিয়ে মাংস দিয়ে বা খাসির মাংস দিয়ে ভাত খেয়েছে, তো আজকে হাত শুকিয়ে লাভ নেই, ওল্ড ইজ ওল্ড, তো সেটাকে বাদ দাও, ভাবেই নতুনভাবে নতুন সূর্যোদয়ের মাধ্যমে এগিয়ে চলো। তো সেক্ষেত্রে যোগ্যতা প্রমাণ করতে পারলে এই কয়েকটি রাস্তা কিন্তু খোলা থাকলো, এবং সেটা সুপ্রিম কোর্টের দেখানো রাস্তায় মহামান্য হাইকোর্ট কিন্তু এই মুহূর্তে হাঁটছেন। তো যোগ্যতা প্রমাণ করতে পারলে কিন্তু এইরকম একটা জায়গায় কিন্তু অ্যাপয়েন্টমেন্ট দেওয়া যেতে পারে কোর্টের তরফ থেকে, বা কোর্টে অর্ডার দিতে পারে। তো অনেকেই প্রশ্ন করেন যে 42,949 নন ট্রেন্ডের সুযোগ থাকছে কি থাকছে না, বা যাদের বয়স এই মুহূর্তে 2024 দাঁড়িয়ে যাদের বয়স শেষ হয়ে গেল তাদের সুযোগ থাকছে কি থাকছে না, তাদের জন্য এই সুন্দর মামলাটার একটা অর্ডার আপনাদের পড়ে শোনাই। অ্যাট দ্য রিকোয়েস্ট অফ দ্য লার্নেড কাউন্সিল অ্যাপিয়ারিং ফর দ্য পিটিশনার, অর্থাৎ এক্ষেত্রে লার্নেড কাউন্সিল যিনি ছিলেন, যিনি অ্যাপিয়ার করেছিলেন, মানে যিনি দাঁড়িয়েছিলেন পিটিশনারদের তরফ থেকে, তিনি একটা কথা বলেছেন, তার জন্য মহামান্য সুপ্রিম কোর্ট একটি অর্ডার দিয়েছেন। ইট ইজ ক্লারিফাইড দ্যাট needless to say that the eligibility would be determined as on the date when the original selection was made. তো এখানে যে বিষয়টা পরিষ্কার হয়ে গেল সেটা হচ্ছে যে নোটিফিকেশান যখন ইস্যু হচ্ছে সেই ডেটে যে যা বলা, মামলা হতে পারে পরে 2-4 বছর, 10 বছর, 15 বছর পরে হতে পারে, কিন্তু যোগ্যতা মানে অর্থাৎ বয়স এবং যোগ্যতা এই দুটো কিন্তু সেই নোটিফিকেশানের ডেট থেকে ধরা হবে। তো এক্ষেত্রে কী হচ্ছিল একটু বলে দিই, তো 2006 সালে একটি নিয়োগ প্রক্রিয়া, এবং সুপ্রিম কোর্টে এই মামলাটা 2019-এ আসে। তো যোগ্যতা মান কিন্তু সেই 6 হিসাবেই ধরা হয়েছিল, সেটাই এখানে উল্লেখ করা আছে। তো বয়স যোগ্যতা ধরা হবে নোটিফিকেশন জারির সময় থেকে, এটা উল্লেখ হয়ে গেল। এবার একটা ছোট্ট প্রসঙ্গ নিয়ে আসি। 42,949 শিক্ষক নিয়োগের ক্ষেত্রে তখন ট্রেন নন ট্রেন বোথ অ্যাপ্লিকেবল ছিল। তো ট্রেনরা চাকরি পেয়ে গেছে সে বিষয়ে আমি আসছি না, বাট তখন যে নন ট্রেনের চাকরি পেয়েছে, আজকে 2024-এ এসে ওই রিক্রুটমেন্টকে চ্যালেঞ্জ করে যদি কোনো নন ট্রেন ক্লেম করে থাকে এবং সে যদি মামলা জিতে যায়, তাহলে কিন্তু সে রেসে নন ট্রেন হিসেবে কিন্তু রিক্রুটমেন্ট পেতে পারে। সুপ্রিম কোর্টের অর্ডার কিন্তু এটাই বলছে। যাই হোক, এর পরবর্তী আরও এটা 1 আর 2-এর কোশ্চেন আশা করি নিষ্পত্তি হয়ে গেছে। দেন কোশ্চেন নাম্বার 3 এবং 4 নিয়ে একটু আলোচনা করা যায়। 5% এবং কাট অফ মামলা পিটিশনের ভিত্তিক রায় কেন হবে? দেখুন, 5% মামলার রায় বা কাট অফ মামলা তো ন্যাচারালি এই যেটাকে দেখালাম এই পথেই হাঁটবে সুপ্রিম কোর্টে দেখানোর রাস্তা। বাট 5% মামলার রায় পিটিশনের ভিত্তিক হওয়ার কারণ এই কারণেই, কারণ জাস্টিস রাজশেখর মান্তা স্যার তিনি 2-4 বার মন্তব্য করে ফেলেছেন অলরেডি। কাট অফ ডেট ফিক্স করবেন, যে যতগুলো পিটিশন আছে তার মধ্যে এন্টারটেল করবে, এই ব্যাপারগুলো তিনি নিজে বলেছেন। দেন ছোটো কিছু অসুবিধা আছে, 32 মামলাটা না মিটলে হচ্ছে না, তো তার জন্য তিনি ওয়েট করছেন, বাট এটা কিন্তু অলরেডি তিনি ডিসাইড করে নিয়েছেন, এটা একটা বিষয়। আর 2 নম্বর হচ্ছে এর পরেও দুটো রিক্রুটমেন্ট ইনিশিয়েট হয়ে গেছে। আজকে যদি ইন জেনারেল একটা তালিকা বের হয়, তাহলে এই
কোনো ওই মানে কী বলবো, যারা চাকরি পেয়েছেন তারাই হয়তো এই প্যানেলে যাবেন। তো সেই জায়গা থেকে হাইকোর্ট কিন্তু অলরেডি বলে দিয়েছেন যে একটা কাট অফ ডেট ফিক্স করে সেই ডেটের মধ্যে তিনি কিন্তু যতজন পিটিশন দাখিল করেছে তাদের একটা সুনিশ্চিতকরণের দিকে হাঁটবে কোর্ট। অলরেডি কোর্টে এই বিষয়গুলো আলোচনা হয়ে গেছে, তো এটা নিয়ে নতুন করে কিছু বলার নেই, পিটিশনের ভিত্তিক হবে। দেন কাট অফ মামলার ক্ষেত্রে একটা বিষয়, এটা তো পিটিশনের ভিত্তিক কেন হবে সেই রাস্তা তো সুপ্রিম কোর্ট অলরেডি দেখিয়ে ফেলেছে, তো হাইকোর্ট এই রাস্তায় হাঁটছে। দেন আরেকটা কোশ্চেন, বড় কোশ্চেন, 32 যেমন ওএমআর মামলা নিষ্পত্তি কবে। প্রথম কথা বলি, ওএমআর মামলা 24 তারিখে আছে, অর্থাৎ 24শে জুন কিন্তু ওএমআর মামলার লিস্টেড থাকবে এবং টু বি মেনশন ম্যাটারে থাকবে। যদিও এর আগের হিয়ারিংয়ে এটা মানে আগের শুনানিতে এটা বলা ছিল যে ফাইনাল হিয়ারিং শুনানি পর্ব থাকাকালীন মানে থাকার কথা ছিল, বাট সেটাকে এক্সটেন্ড করে একটু বাড়িয়ে দিয়েছে। তো একটি কি দুটি বড় যে 3টি শুনানিতে কিন্তু এই মামলা নিষ্পত্তি করবে, সেটা জুন জুলাইয়ের মধ্যে মিটে যাবে ওএমআর সিটের মামলা। এবং সেক্ষেত্রে 32শে যে মামলা কী হতে পারে, প্রথম কথা বেঞ্চ চেঞ্জ হয়েছে, যদিও আগের বেঞ্চে তেমন কোনো শুনানি সেই অর্থে কিছু হয়নি। তো বেঞ্চ নতুন বা পুরনো বলে কথা না, জাস্ট ওয়েস্টার্ন অ্যান্সারের বেঞ্চে মামলা গেছে এবং সেক্ষেত্রে এই মামলা তিনি শুনবেন। এবং যতটুকু শোনা বা যতটুকু জিজ্ঞাসা করে জেনেছি সেটা হচ্ছে এই মামলা কিন্তু তিনি ফেলে রাখার পাত্র নন। এই মামলা যখনই মেনশন হবে আফটার ভ্যাকেশন, এই মামলাও কিন্তু দ্রুত নিষ্পত্তির দিকে হাঁটবে না। এই মামলা কিন্তু খুব একটা ফেলে রাখার মতন মামলা নয়, কারণ অলরেডি সুপ্রিম কোর্টের জাজমেন্ট রয়েছে, দ্রুত নিষ্পত্তি করাতে হবে। এবং যতদূর খবর পাচ্ছি পিটিশনারদের অ্যাডভোকেট যিনি থাকবেন তিনি কিন্তু যে বিষয়টা ব্যাপার সেটা হচ্ছে তিনি কিন্তু আপনার ভ্যাকেশনে কিন্তু মেনশন করতে চলেছেন এই মামলাটি। তো সেক্ষেত্রে জুনের যদি 10 তারিখে কোর্ট খুলে যায়, তো এবং সেক্ষেত্রে 10 তারিখে যদি খুলে যায় তো তার পরপরই মেনশন হয়ে যাবে। খুব বড় জোর 1.5 থেকে 2 মাস টাইম লাগার কথা, তার মধ্যে আশা করা যায় যে 32শে মামলা এখানে নিষ্পত্তি হয়ে যাবে। দেন এই দুটো মামলা মিটে গেলে, এই দুটো মামলার যদি মোটামুটি একটা স্ট্যান্ডার্ড জায়গায় চলে আসে, তারপরেই কিন্তু কাট অফ মামলা 5% মামলার চাকরি হওয়ার মতন জায়গা কিন্তু তৈরি হয়ে যাবে। ওএমআর অক্ষত থাকলে 32শে যেন মামলা মোটামুটি একটা অ্যাডজাস্টমেন্টের জায়গা যদি চলে আসে, তারপরে কিন্তু কাট অফ মামলা অর্থাৎ চাকরি পাওয়ার রাস্তা কিন্তু সুদূর প্রসারী হয়ে যাবে এবং সেই সাথে 5% কিন্তু একটা নির্যাস বেরিয়ে আসবে। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটির সঙ্গে থাকুন। ধন্যবাদ।